শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আবারও আমরা উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, সহকারী অধ্যাপক গণিত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমাদের উচ্চতর গণিতে আমরা তৃতীয় অধ্যায় সরল রেখা নিয়ে আলোচনা করব। সরল রেখা হলো জ্যামিতির একটা অংশ। আমরা উচ্চ মাধ্যমিকে জ্যামিতিতে আমরা সরল রেখা, বৃত্ত, এই দুটো আমরা প্রথম বর্ষে বা প্রথম পত্রে আমরা পড়ব। তো সরল রেখার মধ্যে আমাদের প্রথমেই আমরা আসছে হলো আমাদের স্থানাঙ্ক পদ্ধতি। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। স্থানাঙ্ক পদ্ধতি আমাদের উচ্চ মাধ্যমিকে আমরা যে অঙ্ক করি জ্যামিতিতে, সেখানে আমাদের মূলত দ্বিমাত্রিক জ্যামিতিটাই আমরা করি, টু ডাইমেনশনাল জিওমেট্রি। তো টু ডাইমেনশনাল জিওমেট্রিতে আমাদের স্থানাঙ্ক বললেই প্রথমে চলে আসে কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তো আমরা চলে যাচ্ছি স্লাইডে। প্রথমেই আমাদের চলে আসছে হলো কার্টেসীয় স্থানাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। রেনে ডেকার্ট তার নামে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমরা কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই আসে, দেখো, নির্দিষ্ট ও বিন্দুগামী দুটি পরস্পর ছেদী লম্ব সরল রেখা, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ও ড্যাশ। অর্থাৎ আমরা যখন সরল রেখা আঁকতে যাব, প্রথমেই আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্ধারণ করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা ওই সমতলে যে কোনো একটা বিন্দু পি নিলাম, ওই পি বিন্দু থেকে অক্ষদ্বয়ের উপরে পিএম এবং পিএন লম্ব অঙ্কন করব। যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে আমাদের স্থানাঙ্কটা কিরকম দাঁড়ায় আমরা সেটাই দেখব। তাহলে শিক্ষার্থীরা, আমরা কার্টেসীয় স্থানাঙ্কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের চিত্রটা অনেকটা এই ধরনের হয়। দেখো, এখানে পি এক্স ওয়াই যে বিন্দুটা, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পিএম এবং ওয়াই অক্ষের উপরে আমরা পিএন লম্ব অঙ্কন করলাম। তাহলে পি এক্স ওয়াই যে বিন্দুটা, এটা হলো মূল বিন্দু, ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটাকে আমরা মূল বিন্দু বলি, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এই মূল বিন্দু থেকে ও এম যে দূরত্বটা, সেটা হলো আমার ভুজ এক্স, এবং এই মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা ও এন, সেটা হলো আমার কোটি বা ওয়াই। ও এম ইকুয়ালস টু এক্স কে পি বিন্দুর আমরা কি বলি, ভুজ বা অ্যাবসিসা, এক্স অক্ষের স্থানাঙ্ক, এবং ও এন ইকুয়ালস টু ওয়াই কে পি বিন্দুর কোটি বা অর্ডিনেট বা ওয়াই অক্ষের স্থানাঙ্ক বলি। কিছুটা আমরা আমাদের 9-10 এর কিছুটা কনসেপ্ট আমাদের আছে, তারপর আমরা উচ্চ মাধ্যমিকে আবার এগুলা নিয়ে একটু রিপিট করছি। এক্স এবং ওয়াই অক্ষরেখা দুটি পরস্পর লম্ব হওয়ায় আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমকে, আমরা এই স্থানাঙ্ককে আমরা আয়তকার স্থানাঙ্ক বা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটও আমরা বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্বটা ও এম, সেটাকে আমরা বলছি ভুজ, এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্বটা ও এন, সেটাকে বলছি কোটি। এবং লম্ব হওয়ার কারণে আমরা বলছি এটাকে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা আয়তকার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কটা কি একটু দেখে নেই। অনেকটা এই ধরনের। দেখো, এখানে ও বিন্দুতে ও এক্স রেখাকে, ও এক্সটাকে আমরা অক্ষ ধরে এই থিটা কোণ, দেখো এখানে পি একটা বিন্দু, তার স্থানাঙ্ক হলো আর এবং থিটা। আরটা হলো ব্যাসার্ধ ভেক্টর ভেক্টর আর থিটাটা হলো কোণ। তাহলে আমরা এটার
ব্যাখ্যাটা দেখো, OX কে কেন্দ্র করে আমার ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে কোণটা হলো থিটা, এবং OP এটাকে আমরা এবং OQ এটাকে আমরা বলছি ব্যাসার্ধ ভেক্টর R। তাহলে পোলার স্থানাঙ্কের অপর নাম হলো অক্ষকৌণিক স্থানাঙ্ক। এই পদ্ধতিতে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু O নেওয়া হয় এবং ওই O বিন্দুগামী একটি সরল রেখা OX, O বিন্দুগামী সরল রেখা আমার OX, ঠিক আছে? তাহলে এই সরল রেখাকে কেন্দ্র করে সমতলে অবস্থিত সকল বিন্দুর পারস্পরিক অবস্থান উক্ত O বিন্দু এবং OX নির্দিষ্ট সরল রেখার প্রেক্ষিতে নির্ধারণ করা হয়। অর্থাৎ সবকিছু হবে আমার এই OX সরল রেখার প্রেক্ষিতে। তাহলে O কে আমরা ধরবো পোল বা মেরু বা মূল বিন্দু। তাহলে পোলটা কি 0 0। এটা কিন্তু আমাদের কাজে লাগবে ইন ফিউচার, আমরা অঙ্ক করার সময় আমরা পোলটা দ্বারা আমরা কি বুঝাবো? মেরু বিন্দু বা মূল বিন্দু O। OX রেখাকে মূল রেখা বা আদি রেখা বা ইনিশিয়াল লাইন বলে। তাহলে আমরা দেখো বিষয়টা কি দাঁড়ালো, পি আর থিটা, পি এই সমতলের উপরে যে কোনো একটা বিন্দু, ওপি হলো আর, XOP হলো থিটা, আর কে পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর এবং থিটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, আমি এই কথাটাই একটু আগে বলেছি। এখন আসো ব্যাসার্ধ ভেক্টর ওপি, এই যে ব্যাসার্ধ ভেক্টর ওপি, এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে হয় তাহলে তাকে আমরা ধনাত্মক, এবং ঘড়ির কাঁটার দিকে হলে এই যে ঋণাত্মক -π/6, ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক আর ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে হলে ধনাত্মক। আমার তাহলে এই লেখচিত্রটা, এই ছবিটা দেখে আমরা কি দাঁড়াচ্ছে, এটা স্থানাঙ্ক হলো আর এবং থিটা, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এবং কোণ। তাহলে এইদিকে যদি আসি ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমার আর ব্যাসার্ধ ভেক্টর এবং কোণটা হলো -π/6, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। আবার যদি এদিকে যায় তাহলে এটা কত, 180, এই কোণটা হলো 180। যেহেতু আমি এখান থেকে পরিমাপ করেছি OX এর সাপেক্ষে, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 180 আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা, তাহলে 180 প্লাস থিটা, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে হওয়াতে আমার কোণটা হলো ধনাত্মক আর প্লাস থিটা, আর ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক। তাহলে পোলার স্থানাঙ্ক কি, আর এবং থিটা। আর দ্বারা হলো ব্যাসার্ধ ভেক্টর আর থিটা হলো কোণ, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা সম্পর্কটা বোঝার আগে এই ছবিটা একটু দেখে নেই। এখানে OX এর সাপেক্ষে P এবং OY এর সাপেক্ষে একটা পয়েন্ট PXY, X অক্ষ এবং Y অক্ষ কাকে ধরেছি, X ও X ড্যাশ এবং Y ও Y ড্যাশকে। ও হলো মূল বিন্দু। P সমতলে যে কোনো একটি বিন্দু, P বিন্দু থেকে X অক্ষের উপরে PM লম্ব আঁকি। তাহলে P বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক হবে আমার XY, আর P বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে আর থিটা। অর্থাৎ এটা হলো আর, এটা হলো থিটা, এবং এটা হলো X, এটা হলো Y। অর্থাৎ কার্টেসিয়ান সিস্টেমে এটা হলো XY এবং পোলার সিস্টেমে এটা হলো আর থিটা। এখানে আমরা X অক্ষ ধরেছি OM কে, Y অক্ষ ধরেছি PM কে, OP এবং ইকুয়ালস টু আর এবং POM ইকুয়ালস টু থিটা। তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক দেখলাম। এখন আসো আমরা যদি এটাকে যে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, তাহলে যেহেতু এই কোণটা থিটা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, y, এবং অতিভুজ হলো r, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু y বাই r, বা y ইকুয়ালস টু r সাইন থিটা।
cos θ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ x বাই r, তাহলে x ইকুয়ালস টু r cos θ। তাহলে শিক্ষার্থীরা কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হলো x ইকুয়ালস টু r cos θ এবং y ইকুয়ালস টু r sin θ। কিভাবে আসলে আমরা একটু দেখে নিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি, যদি আমরা এই দুইটা সমীকরণকে বর্গ করে যোগ করি তাহলে কি দাঁড়ায়, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, যেখানে r ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 অথবা r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং আমরা যদি কোণ বের করতে চাই তাহলে y বাই x r sin θ বাই r cos θ, তাহলে tan θ এর মান y বাই x, অর্থাৎ আমরা r এর মানও পেলাম, তারপরে আমরা θ এর মানও পেলাম। তাহলে 1 2 3 এবং 4 দ্বারা যথাক্রমে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ x ইকুয়ালস টু r cos θ, y ইকুয়ালস টু r sin θ, যেখানে r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এবং tan θ ইকুয়ালস টু y বাই x। তাহলে শিক্ষার্থীরা আমরা কার্টেসীয় স্থানাঙ্ক কাকে বলে, পোলার স্থানাঙ্ক কাকে বলে, কার্টেসীয় পোলারের মধ্যে সম্পর্কটা একটু দেখলাম। তাহলে এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেট দুটাই হলো আমার ইন টু ডাইমেনশনাল সিস্টেম, অর্থাৎ দ্বিমাত্রিক জ্যামিতিতে। তাহলে দ্বিমাত্রিক জ্যামিতিতে আমরা কি কি থাকে, x অক্ষ এবং y অক্ষ, আর থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে থাকে x y এবং z। আমরা ভেক্টরে করেছি x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর i j কে, তোমরা হয়তো ভেক্টর অলরেডি করেও ফেলেছো। তো থ্রি ডাইমেনশনে আমাদের শুধু উচ্চ মাধ্যমিকে ভেক্টরটাই আছে, আর বাকি সবই হলো আমাদের দ্বিমাত্রিক জ্যামিতি। নেক্সট, বিভিন্ন চতুর্ভাগে থিটা এর মান নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি, অর্থাৎ আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে যে পোলার স্থানাঙ্কে আমরা কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমরা কোয়াড্রেন্ট বিবেচনা করে আমরা থিটার মানটা কিভাবে বের করব তার একটা সংক্ষিপ্ত পদ্ধতি। অর্থাৎ যদি আমার প্রথম চতুর্ভাগে যদি হয়, অর্থাৎ আমার কার্টেসীয় স্থানাঙ্ক যেটা, সেটা দেখে আমরা বুঝবো এটা কি প্রথম চতুর্ভাগে আছে কিনা। যদি থাকে তাহলে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করার সময় আমরা থিটার মানটা ধরে নিব tan ইনভার্স y বাই x। যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা দেখে বুঝি যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে থিটার মানটা ধরবো পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করার সময় থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে 180 এর চেয়ে কম। থার্ড কোয়াড্রেন্টে হলে পাই প্লাস এবং ফোর্থ কোয়াড্রেন্টে হলে 2 পাই মাইনাস। তো শিক্ষার্থীরা আমরা এই যা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করার সময় আমার এই চারটা কন্ডিশন তোমরা অবশ্যই মনে রাখবে, আর না হলে কিন্তু তোমরা অ্যাকুরেট মান পারবে না। বিশেষ করে এমসিকিউ যখন অ্যানসার তোমরা চয়েস করতে যাবে মাল্টিপল চয়েস কোশ্চেনে, তখন কিন্তু আমরা আমাদের খুব কাছাকাছি থাকে উত্তরগুলা, যার কারণে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য তোমরা এই সিস্টেমটা, এই চারটা কোয়াড্রেন্টে আমরা থিটাটা কিভাবে ধরবো সেটা একটু মনে রাখবে। তারপরে আসো, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2 এবং পাই বাই 4 হয় তাহলে তার কার্টেসীয় স্থানাঙ্ক কত, অর্থাৎ পোলার থেকে কিভাবে আমরা কার্টেসিয়ানে কনভার্ট করব। পোলারে 2টা হলো ব্যাসার্ধ ভেক্টর এবং এটা হলো পাই বাই 4টা হলো কোণ r এবং থিটা। তাহলে আমরা কনভার্ট করব কার্টেসিয়ান ফর্মে, অর্থাৎ x এবং y। r হলো 2, থিটা হলো পাই বাই 4, x ইকুয়ালস টু r cos থিটা, অর্থাৎ 2 cos পাই বাই 4, এবং y ইকুয়ালস টু r sin থিটা, অর্থাৎ 2 sin পাই বাই 4। তাহলে x এর মান হলো √2, y এর মান হলো √2। তাহলে পোলার ফর্ম থেকে আমরা কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসলাম, দুটাই হলো আমার √2। ভেরি সিম্পল। এখানে আমার চার্টটার কোনো ব্যবহার নাই, ওখানে ওইটা শুধু আমরা ব্যবহার করব পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করার সময়। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি।
কার্টেসীয় থেকে পোলার, প্রথমেই লক্ষ্য করব যে এই যে কার্টেসীয় স্থানাঙ্কটা এটা কোন কোয়াড্রেন্টে, -√3 এবং 1, তাহলে এটা হলো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটে নিতে গেলে আমার প্রথমেই লাগবে r এবং থিটা। তাহলে এখানে কার্টেসিয়ান ফর্মে x এর মান এত, y এর মান x এর মান √3 এবং -√3 এবং y এর মান 1। তাহলে r কত, √x² + y²। এখান থেকে আমরা ব্যাসার্ধ ভেক্টর r পেয়ে গেলাম। এখন দরকার আমার থিটা। থিটা বের করতে গেলে আমাকে দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে। যেহেতু এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে থিটা = π - tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে y কত, 1, আর x কত, -√3। মনে রাখবে এটা সব সময় পরম মান, tan ইনভার্স পরম মান এটা, যার কারণে এটা সবসময় ধনাত্মক। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমার শর্ত হলো এটা। তাহলে আমার থিটার মান কত আসে, π - tan ইনভার্স 1/√3। 1/√3 হলো tan 30 ডিগ্রি, তাহলে π - π/6, 5π/6। সো আমার পোলার স্থানাঙ্ক হলো 2 এবং 5π/6। তো শিক্ষার্থীরা, আমার এমসিকিউর জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে কনভার্ট করব। প্রথম কাজ, কোন কোয়াড্রেন্টে আছে আমার কার্টেসীয় স্থানাঙ্কটা, ওইটাকে বিবেচনা করে আমরা থিটাটাকে ধরবো। আর r এর মান √x² + y²। এটা x, এটা y। কার্টেসিয়ান সিস্টেমে এটা হলো x, এটা হলো y। আর পেয়ে গেলাম, থিটা এই শর্ত দ্বারা বের করব। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, নেক্সট, এটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। সো একই কাজ, আমরা x এর মান, y এর মান দেওয়া আছে, আমরা এখন r এর মান বের করে ফেলবো। r এর মান কত, √x² + y², 2। তাহলে থিটা যেহেতু আমার তৃতীয় চতুর্ভাগে, থার্ড কোয়াড্রেন্টে, সো π + 180 প্লাস tan ইনভার্স y/x। তাহলে y হলো -√3 আর x হলো -1। ঠিক আছে, তাহলে √3 হলো tan 60 ডিগ্রি। তো সো আমার থাকে কত, π/3। তাহলে π + π/3 হলো 4π/3। তো সো আমার পোলার স্থানাঙ্ক হলো 2 এবং 4π/3। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। তো শিক্ষার্থীরা, আমরা কোন চতুর্ভাগে অবস্থিত কার্টেসীয় স্থানাঙ্কটা, এটার উপরে কিন্তু আমরা পোলার স্থানাঙ্ক বের করব। তো সো এখানে আমরা অবশ্যই এই চারটা শর্ত আমাকে মনে রাখতে হবে, এবং অঙ্ক করার সময় অবশ্যই চারটা শর্তের আলোকেই আমরা থিটার মান বের করব। আর তো সহজ, √x² + y²। নেক্সট, এটা কোন কোয়াড্রেন্টে, 1 - √3। এটা হলো চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে। x ধনাত্মক, y ঋণাত্মক, চতুর্থ কোয়াড্রেন্টে। তাহলে আর বের করে নিব, x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, আর বের করে নিলাম 2। তাহলে আমার চতুর্থ চতুর্ভাগে বা ফোর্থ কোয়াড্রেন্টে থিটার মান হলো 2π - tan ইনভার্স y/x। সো একই ভাবে আমরা tan ইনভার্স, যেহেতু আমার এটা পরম মান, সেহেতু এটা ধনাত্মক, tan ইনভার্স √3 π/3। tan ইনভার্স √3 পরিবর্তে tan π/3, tan 60 ডিগ্রি। তাহলে tan ইনভার্স এবং tan ভ্যানিশ হয়, শুধু π/3 আছে, তাহলে 5π/3। তাহলে পোলার স্থানাঙ্কে আমার কি দাঁড়াইলো, 2 এবং 5π/3। তাহলে এইভাবে শিক্ষার্থীরা আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে আমরা কোঅর্ডিনেট সিস্টেম কার্টেসিয়ান থেকে পোলারে আমরা নেওয়ার কিভাবে নিতে হয় সেটা শিখলাম। কার্টেসীয় স্থানাঙ্ক জিনিসটা কি এবং পোলার স্থানাঙ্কটা কি আমরা ছবিতে দেখলাম। x অক্ষ এবং y অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে মূল বিন্দু বা মেরু বিন্দু বলে বা পোল বলে।
তাহলে পোলের আরেকটা পোলকে কি বলে? মূলবিন্দু। এটা কিন্তু মনে রাখবে, আমি এটা শিক্ষার্থীরা অনেক সময় আমরা প্রশ্নে দেখেছি যে পোল বললে স্টুডেন্টরা বুঝতে পারে না এটা পোল বলতে কি বুঝিয়েছে। মেরুবিন্দু বা মূলবিন্দু, আমরা 0 কে পোল বলি। তো সো আমরা এইটুকু পর্যন্ত কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট করা শিখলাম। এখন আমরা চলে যাচ্ছি কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কিভাবে কনভার্ট করে। তাহলে এখানে x এর পরিবর্তে r cos θ, y এর পরিবর্তে r sin θ বসিয়ে দিলেই আমরা পোলার সমীকরণে কনভার্ট হয়ে যাবে। ইটস ভেরি ইজি। x এর পরিবর্তে r cos θ, y এর পরিবর্তে r sin θ, এইভাবে আমরা পোলার ইকুয়েশনে নিয়ে যাব। এখানে একটু বাড়তি কাজ হলো, আমার এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই হয়েছে। cos স্কয়ার θ - sin স্কয়ার θ = cos 2θ। এটাই এখানে বাড়তি কাজ। ওকে, তো সো আমরা কার্টেসীয় ইকুয়েশন থেকে পোলার ইকুয়েশনে কিভাবে আমরা একটা সমীকরণকে কনভার্ট করব সেটা দেখলাম। নেক্সট, পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণ। তাহলে এখানে অর্থাৎ আছে প্রকাশ করেছে r এবং θ দ্বারা, আমরা কনভার্ট করব x এবং y এর ইকুয়েশনে। তাহলে এখানে cos θ = x/r, যেহেতু x = r cos θ, তাহলে cos θ = x/r। এটা যদি বসিয়ে দেই, পোলার স্থানাঙ্ক r θ, তাহলে r² = x² + y² বা x = r cos θ। ঠিক আছে, তাহলে r = 2a cos θ বা r² = 2a * r cos θ। কি দাঁড়ালো বিষয়টা? যে আমরা এখানে r² = x² + y², তাহলে x = r cos θ। তাহলে এখান থেকে r = 2a cos θ কিভাবে হলো? এখানে আমরা অতএব r = কি পাচ্ছি আমরা? 2a cos θ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বর্গ করে দেই। তাহলে r² = 2a * r cos θ। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো বিষয়টা? আমি একটা r এর r গুণ করে দিলাম উভয় পক্ষে। তাহলে r গুণ করলে এই r² এর পরিবর্তে আমরা x² + y², আর এটার পরিবর্তে আমরা x বসিয়ে দিলাম 2a * x। তাহলে x² + y² - 2x। দুই ভাবে করা যায়, আমরা cos θ এর পরিবর্তে x/r বসিয়ে দিয়েও করতে পারি, অথবা এইভাবেও করতে পারি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো আমরা পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে যাব। ঠিক আছে, নেক্সট। তাহলে শিক্ষার্থীরা আমরা কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে এবং পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণে কিভাবে নেওয়া হয় সেটা আমরা একটু দেখলাম। এরকম আরো অনেক প্রবলেম আছে, আমরা বই থেকে একটু দেখে নিব। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি দূরত্ব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে করে। আমরা প্রথমে জিওমেট্রিক্যালি তোমাদেরকে দেখাই কিভাবে আমরা দূরত্ব নির্ণয়ের শর্তটা এস্টাবলিশ করব। দেখো কিভাবে আমরা প্রথমে আমরা একটা সূত্র শিখার আগে আমরা একটু দেখে নিই তার এস্টাবলিশমেন্টটা। এখানে দেখো x অক্ষ y অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে। a এবং b দুটো বিন্দু। a বিন্দুর স্থানাঙ্ক x1 y1, b বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এই যে a বিন্দু থেকে x অক্ষের উপরে am এবং b বিন্দু থেকে y অক্ষের উপরে bn লম্ব আঁকি, b থেকে ac এর উপরে bc লম্ব আঁকি। তাহলে এখানে OM টা হলো আমার, ও বিন্দু থেকে m এর দূরত্বটা হলো আমার x1 এবং a থেকে m এর দূরত্ব হলো y1। ও থেকে n এর দূরত্ব হলো x2 এবং b থেকে n এর দূরত্ব হলো y2। ঠিক আছে, তাহলে আমার OM যদি হয় আমার x1 এবং ON যদি হয় x2, তাহলে mn কত? x1 - x2। অর্থাৎ mn যদি x1 - x2 হয়, তাহলে bc হবে x1 - x2। আবার am হলো y1 আর bn হলো y2, তাহলে bn এবং cm
দুটোই y2। তাহলে এসি হলো কি, এসি আমরা কিভাবে বের করব, am মাইনাস cm, অর্থাৎ y1 মাইনাস y2। তো সো দেখো কার্টেসীয় সমতলের দুটো বিন্দু x1 y1 x2 y2 a এবং b, a এবং b থেকে x অক্ষের উপর am এবং bn লম্ব অঙ্কন করেছি, b থেকে bc লম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, আমি আগে বর্ণনাটা দিয়ে দিয়েছি, এখন তোমরা একটু দেখে নাও। ওকে, তারপরে আসো, এগুলো বইয়ে আছে, তারপরেও একটু আমরা ছবি এঁকে একটু দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে যা আমি এতক্ষণ বর্ণনা দিয়েছি সেটা এখন ম্যাথমেটিক্যালি দেখো, OM x1 y1 x2 y2, তাহলে x1 মাইনাস x2 কোনটা, BC ইকুয়ালস টু mn ইকুয়ালস টু x1 মাইনাস x2, এবং y1 মাইনাস y2 হলো AC। তাহলে এটা হলো y1 মাইনাস y2 আর এটা হলো x1 মাইনাস x2, অর্থাৎ AC হলো y1 মাইনাস y2 আর BC হলো x1 মাইনাস x2। তাহলে ত্রিভুজ ABC টা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু এটা লম্ব 90 ডিগ্রি এই কোণটা, তাহলে সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাসের শর্ত অনুযায়ী অতিভুজ AB স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার। ঠিক আছে, দেখো তাহলে BC কত, x1 মাইনাস x2, আর AC হলো y1 মাইনাস y2, দুইটার বর্গের সমষ্টি AB স্কয়ার। তাহলে AB টা কি, এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব। তাহলে চলে আসলো কি আমার মধ্যবর্তী দূরত্বের শর্ত, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা আমাদের মূল জিনিসটা হলো কিভাবে আমরা দূরত্বের শর্তটা বের করলাম, এটা একটু তোমাদের জিওমেট্রিক্যালি শো করলাম। অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। ওকে, এটা আমরা ছবি দ্বারা যদি আমরা একটু শিখে রাখি, যদি কাউকে বোঝাতে হয় তাহলে আমরা জিনিসটা কিভাবে আমরা দুটা বিন্দুর দূরত্বের শর্তটা আমরা বের করলাম সেটা একটু দেখিয়ে দিলাম জিওমেট্রিক্যালি। ওকে, নেক্সট, মূলবিন্দু, এখানে কয়েকটা কন্ডিশন আমরা দিয়েছি। মূলবিন্দু 0 0 থেকে যে কোনো বিন্দুর দূরত্ব সরাসরি √x² প্লাস y²। পোলার স্থানাঙ্ক r1 θ1 এবং r2 θ2 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব √r1² প্লাস r2² মাইনাস 2 r1 * r2 cos θ1 মাইনাস θ2। তাহলে আমরা দুটি বিন্দুর দূরত্বের শর্ত শিখলাম, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। এখন শিখলাম আমরা মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, দুটি পোলার স্থানাঙ্কের দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের শর্ত। তারপরে হলো x অক্ষ থেকে কোনো বিন্দু xy এর দূরত্ব হলো তার কোটি এর পরম মান, অর্থাৎ x অক্ষ থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্বটা হলো তার কোটি অর্থাৎ y এর পরম মান, এবং y অক্ষ থেকে কোনো বিন্দু xy এর দূরত্ব হলো তার ভুজ। ঠিক আছে, এগুলো আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব। তাহলে আমরা মূলবিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, দুটি পোলার স্থানাঙ্কের যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব, x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব এবং y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। ওকে, নেক্সট, তাহলে তার একটা অ্যাপ্লিকেশন দেখি। এতক্ষণ এই সূত্র চারটার একটা অ্যাপ্লিকেশন দেখি। দুটি বিন্দু পোলার স্থানাঙ্কে আছে, 4 এবং -π/6, 3 এবং π/3, তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সূত্রটা কি, r1² প্লাস r2² মাইনাস 2 * r1 r2 cos θ1 মাইনাস θ2। তা আমি এটাকে যদি r1 θ1 ধরি আর এটাকে যদি r2 θ2 ধরি, তাহলে আমরা এই সূত্রে যদি ফেলে দেই তাহলে cos θ1 মাইনাস θ2। মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে θ1 ধরেছি, এটাকে θ2 ধরেছি। তাহলে কি হলো, মান বসিয়ে দিলে cos 90 0 25, তাহলে 5। তাহলে যে কোনো দুইটা পয়েন্ট যদি পোলার ফর্মে থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের শর্ত একটা অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখাইলাম। এই ধরনের কোনো এমসিকিউ থাকলে যাতে তোমরা খুব সহজেই করতে পারো এই সূত্র ব্যবহার করে।
তাহলে সূত্রটা কি, √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2 cos θ1 মাইনাস θ2। ঠিক আছে, নেক্সট দেখাও যে দুটা বিন্দু দেওয়া আছে, তারা বিন্দু তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থিত। তাহলে তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত থাকলে সেখানেও আমরা দূরত্বের শর্ত প্রয়োগ করব, যে তিনটা বিন্দু সমরেখ বা একই রেখায় আছে, সেখানে আমরা দূরত্বের শর্ত প্রয়োগ করে কিভাবে প্রমাণ করব যে পয়েন্ট তিনটা একই রেখায়। তাহলে আমরা এই দুইটা পয়েন্টের দূরত্ব, এই দুইটা পয়েন্টের দূরত্বের সমষ্টি যদি আমার এই এ এবং সি দূরত্বের সমষ্টির সমান হয়, তাহলে এসি এর দূরত্বের সমান হয়, তাহলে আমরা বলবো বিন্দু তিনটা একই রেখার উপরে আছে। তাহলে আমরা প্রথমে এ বি দূরত্ব বের করলাম, তারপরে বিসি দূরত্ব বের করলাম এবং এসি দূরত্ব বের করলাম। বের করার পরে দেখলাম এ বি এবং বিসি দুটার সমষ্টি এসি এর দূরত্বের সমান, অর্থাৎ প্রদত্ত বিন্দু ত্রয় একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা তিনটা বিন্দু একই সরল রেখায় বা সমরেখ, এটা প্রমাণ করার জন্য আমরা দূরত্বের শর্ত ব্যবহার করব। দূরত্বের শর্তের মাধ্যমে আমরা বের করতে পারবো। নেক্সট, একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ, অর্থাৎ একটা বিন্দু তোমাকে সরাসরি দেয়নি, দিয়েছে কুটি ভুজের দ্বিগুণ। আবার বলেছে যে 4 থেকে বিন্দুটির দূরত্ব √10, তাহলে বিন্দুটা কত? তাহলে কুটি যদি ভুজের দ্বিগুণ হয়, তাহলে কুটি ধরলাম, ভুজ ধরলাম আলফা, তাহলে কুটি ধরলাম 2 আলফা। ঠিক আছে, তাহলে বিন্দুটা হলো আলফা এবং 2 আলফা। তাহলে আলফা এবং 2 আলফা থেকে 4 এর দূরত্ব হলো 10, সরি √10। তাহলে আগে আমাকে বিন্দুটা ধরে নিতে হবে কুটি ভুজের দ্বিগুণ, কুটি ভুজের দ্বিগুণ, এটাই হলো আমার মেইন জিনিস। এখন দূরত্বের শর্ত ব্যবহার করি। দূরত্ব আমার দেওয়া আছে 10, কত? 10। সো এখান থেকে আমরা আস্তে আস্তে উভয় পক্ষে বর্গ করে ক্যালকুলেশন করে আমরা যদি আলফার মানটা বের করতে পারি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে আলফার মান পেয়েছি। যেহেতু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ, সেহেতু আমরা এটাকে মিডল টার্ম করব, তারপরে আমরা আলফার দুটি মান পেয়েছি, আলফা ইকুয়ালস টু 3 এবং অথবা 1। তাহলে আলফা যদি 3 হয় তাহলে 2 আলফা হবে 6, আর আলফা যদি 1 হয় তাহলে 2 আলফা হবে 2, অর্থাৎ বিন্দুটা হবে আমার 3, 6 অথবা 1, 2। তাহলে এখানেও আমরা কি ব্যবহার করলাম? দূরত্বের শর্ত। বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব √10। তাহলে পয়েন্ট দুটা ধরার জন্য আমাকে যে শর্তটা দিয়েছে সেটা হলো যে কুটি ভুজের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে বিন্দুটা 3, 6 অথবা 1, 2। এই ধরনের অঙ্ক বইয়ে আমাদের অ্যাভেলেবেল আছে। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, যে কোনো একটা জায়ের মধ্যবিন্দু 3, 2, অর্থাৎ 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে জায়ের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, কেন্দ্র এবং জায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে ছবিটা আমরা কিরকম হয় দেখে নিই। কেন্দ্র, ব্যাসার্ধ, এবি জায়ের মধ্যবিন্দু 3, 2। এটা ইম্পর্টেন্ট একটা পপুলার অঙ্ক, যা পরীক্ষায় আসে। তাহলে আমরা এখন যদি আমরা যেহেতু এটা যায়, সরি এটা ব্যাসার্ধ, তাহলে এটা যেহেতু এটার উপরে লম্ব, ওসি যেহেতু এবি এর উপরে লম্ব, তাহলে আমরা এই দূরত্বটা বের করলে আমরা পিথাগোরাসের শর্ত অ্যাপ্লাই করে আমরা এসি বের করে ফেলতে পারবো। যেহেতু আমার এই বাহু জানি, অতিভুজ জানি, আর এটা দূরত্বের মাধ্যমে লম্ব দ্বারা বের করে নিই, তাহলে পিথাগোরাসের শর্ত ব্যবহার করে এসি বের করব। এটাকে 2 দ্বারা গুণ করলে, যেহেতু মধ্যবিন্দু, 2 দ্বারা গুণ করলে আমরা জায়ের দৈর্ঘ্য পাবো। ওকে, দেখো ওসি লম্ব এবি, তাহলে দূরত্বের শর্ত ব্যবহার করে আমরা ওসিটা বের করে নিলাম, কত? √5।
তারপরে আমরা পিথাগোরাসের শর্ত ব্যবহার করে আমরা এসি বের করে নিলাম, কত √20 বা 2√5। তাহলে এবি যা এসি এর দ্বিগুণ, এবি যা এসি এর দ্বিগুণ, তাহলে 4√5। তাহলে শিক্ষার্থীরা আমরা ছোট ছোট প্রবলেম আমরা দূরত্বের শর্ত ব্যবহার করে আমরা জ্যামিতিতে সরল রেখা আমরা অনেক কাজ করব। তাহলে আমার দূরত্বের শর্ত ভাইটাল জিনিস, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার √, প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে আমরা দূরত্বের শর্তের বেশ কয়েকটা প্রয়োগ তোমাদেরকে দেখিয়েছি। নেক্সট, ওয়াই অক্ষ, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে একটু আগে লিখেছি যে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হলো তার কোটি, আর ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হলো তার ভুজ। ওইটার একটা এক্সাম্পল, ওয়াই অক্ষ ও 7,2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে দেখাও যে এর মানে। তাহলে ওয়াই অক্ষ থেকে A5 এর দূরত্ব এবং 7,2 থেকে A5 এর দূরত্ব সমান। তাহলে যেহেতু আমার ওয়াই অক্ষ থেকে A5 এর দূরত্ব হলো তার ভুজটা, তাহলে A5 এর ভুজ হলো A, আর 7,2 থেকে A5 এর দূরত্ব আমরা দূরত্বের শর্ত দ্বারা বের করে নিব। তারপরে আমরা দুটাকে সমান দেখিয়ে আমরা কনস্ট্যান্ট এর মানটা নির্ণয় করব। ওকে, তাহলে ওয়াই অক্ষ থেকে A5 এর দূরত্ব হলো তার ভুজ A। তারপরে আমরা A5 এবং 7,2 এর দূরত্ব বের করে নিব দূরত্বের শর্ত দ্বারা। ঠিক আছে, এখন আমরা যেহেতু আমার বলেছে যে এই দুইটার ডিসটেন্স সমান, তাহলে যেহেতু ডিসটেন্স দুইটা সমান, তাহলে আমরা সমান দেখিয়ে আমরা এর মানটা বের করে নিই। ঠিক আছে, দূরত্ব দুইটা সমান, তাহলে এর মান কত 29/7। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করা, কার্টেসীয় স্থানাঙ্ক কাকে বলে, পোলার স্থানাঙ্ক কাকে বলে, কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ, তারপরে দূরত্ব শর্ত প্রয়োগ করে আমরা কিছু এক্সাম্পল আমি দেখেছি যে কিভাবে দূরত্বের শর্ত ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে। আরো আছে দূরত্বের শর্ত ব্যবহারের আরো কিছু প্রয়োগ আছে, সমবাহু ত্রিভুজ প্রমাণ করা, সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করা, আয়তক্ষেত্র প্রমাণ করা, বর্গক্ষেত্র প্রমাণ করা, সামান্তরিক প্রমাণ করা, রম্বস প্রমাণ করা, সবকিছুই আমরা দূরত্বের শর্ত প্রয়োগ করে আমরা ব্যবহার করব। যেমন সমবাহু ত্রিভুজ হলে বাহুগুলা সমান, সেখানে আমরা দূরত্বের শর্ত ব্যবহার করব। সমবাহু ত্রিভুজ হলে আয়তক্ষেত্র হলে বিপরীত বাহুগুলা সমান এবং কর্ণগুলা সমান, বর্গক্ষেত্র হলে চারোটা বাহু সমান এবং কর্ণগুলা সমান, সবগুলা দূরত্ব দ্বারা বের করব। সামান্তরিকের বেলায় বিপরীত বাহুগুলা সমান এবং কর্ণগুলা অসমান, রম্বসের বেলা চারোটা বাহুর দূরত্ব সমান এবং কর্ণগুলা অসমান। এই যে আমরা দূরত্ব দিয়েই আমরা এসব কিছু প্রমাণ করব। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা এই প্রথম অধ্যায়ে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে কনভার্ট করে, কার্টেসীয় স্থানাঙ্কটা কি, পোলার স্থানাঙ্কটা কি, আর থিটা, আর এর মান কত, থিটার মান, যে চারটা কন্ডিশন কোয়াড্রেন্ট অনুযায়ী। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমার কার্টেসীয় স্থানাঙ্কটা প্রথম কোয়াড্রেন্টে থাকে তাহলে আমার কি হয়, কার্টেসীয় স্থানাঙ্কটা যদি আমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে আমার পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে গেলে থিটার মানটা কিভাবে আসে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে পোলার স্থানাঙ্কে থিটার মানটা কিভাবে আসে। এরকম চারটা কেস আমরা আলোচনা করেছি। তারপরে দুটি বিন্দু পোলার ফর্মে আছে, তাদের দূরত্ব নির্ণয় কিভাবে করে। আমরা তো কার্টেসীয় ফর্মের দূরত্ব শিখেছি, কিন্তু পোলার ফর্মের দূরত্ব নির্ণয় কিভাবে করে, √r1² + r2² - 2r1 × r2 cos θ1 - θ2। এই সূত্রগুলোর প্রয়োগ আমরা তোমাদেরকে দেখালাম, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালো লেগেছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে আবারও হয়তো নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।